হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা ব্রেকআউট ব্রাদার্স সিরিজের তৃতীয় পার্ট মানে শেষ পার্টটা দেখব। আর এই পার্টে পুরনো অনেক রহস্যই যেমন সমাধান হবে, তেমনি আবার নতুন অনেক রহস্যের উৎপত্তি হবে। তবে যারা আজকেই প্রথম এই সিরিজ দেখছেন তারা পিন কমেন্টে থাকা প্রথম এবং দ্বিতীয় পার্ট দেখে তারপর এই ভিডিওটা দেখুন। তো চলুন আর দেরি না করে দেখে নেই ব্রেকআউট ব্রাদার্স সিরিজের শেষ পার্টের এক্সপ্লানেশন। শুরুতেই আমরা জেলের ভেতরের একটা ফাইট ক্লাব দেখতে পাই, যেখানে মার্ক এবং অন্য একজন কয়েদি ফাইট করছিল আর বাকিরা পাশে দাঁড়িয়ে তাদেরকে চিয়ার করছিল। তো ফাইট শেষে মার্কের প্রতিদ্বন্দ্বী হেরে যায়, তবে মার্ক তাকে বুকে টেনে নেয়। আসলে এই ফাইটটা কোনো রেষারেষির কারণে হচ্ছিল না, এটা একটা খেলা ছিল। খেলা শেষে স্কার সবাইকে উদ্দেশ্য করে ঘোষণা দেয় যে মার্ক কিছুদিনের মধ্যেই জেল থেকে ছাড়া পেতে চলেছে, তাই মার্কের সাথে যদি কারো কোনো শত্রুতা থেকে থাকে তাহলে সে এখনই প্রতিশোধ নিতে পারে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, ফাইট করার বদলে সবাই মার্ককে নিয়ে উল্লাস করতে শুরু করে। আসলে সে জেলের সবার কাছে এতটাই প্রিয় হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখি জেলে মার্টিন নামের নতুন জেলার এসেছে। একদিন সেই পুরাতন জেলার ট্যাং মার্টিনের সাথে দেখা করতে যায়। সেখানে তাদের কথোপকথন থেকে জানা যায় যে ট্যাংকে সবার থেকে আলাদা একা একটা সেকশনে রাখা হয়েছে, কিন্তু ট্যাং অন্য সবার সাথে জেন্টস ব্লকে থাকতে চায়। তখন মার্টিন তার রিকোয়েস্টটা হায়ার অথরিটিকে জানানোর প্রতিশ্রুতি দেয়, কিন্তু ট্যাং সেটা মানতে চাইছিল না। সে মার্টিনকে জোর দিচ্ছিল যাতে সে নিজ উদ্যোগে ট্যাংকে জেন্টস ব্লকে শিফট করে, তবে মার্টিন তার কথায় রাজি হয় না। আসলে ট্যাংকে আলাদা রাখা হয়েছিল এই কারণেই যাতে সে অন্য কারো ক্ষতি না করতে পারে, কারণ আর যাই হোক ট্যাংয়ের মতো মানুষকে বিশ্বাস করা যায় না। তো মার্টিন রাজি না হওয়াতে ট্যাং রাগের মাথায় টেবিলের উপর মাথা ঠুকাতে শুরু করে। সেটা দেখে মার্টিন দ্রুত তাকে হসপিটালে পাঠিয়ে দেয়। এরপর ডক্টর তাকে চেক করে জানায় যে একা থাকার কারণে ট্যাং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তখন মার্টিন ডক্টরের কাছে জানতে চায় যে এখন তাদের কি করা উচিত। ডক্টর তাকে পরামর্শ দেয় ট্যাংয়ের উপর কড়া নজরদারি করে তার খাওয়া দাওয়া এবং ওষুধের খেয়াল রাখা উচিত, অথবা তাকে এভাবেই ফেলে রাখা যেতে পারে যাতে সে সুইসাইড করে নেয়। আসলে এরকম একটা মানুষের সুইসাইড করাতেও কিছু আসে যায় না, তাই ডক্টর এত স্বাভাবিকভাবে কথাটা বলতে পেরেছে। তবে মার্টিন এখানে নজরদারির অপশনটাই বেছে নেয়। এরপর সিন শিফট হলে আমরা দেখি স্কারের রিকোয়েস্টে সব কয়েদিদেরকে এক্সট্রা টয়লেট টিস্যু দেওয়ার ব্যবস্থা করা হয়, কারণ তাদেরকে যে পরিমাণ টিস্যু দেওয়া হতো সেটা যথেষ্ট ছিল না। টিস্যু পেপারগুলো পেয়েই স্কার সেগুলো সবার মধ্যে ভাগ করে দিতে বলে। সবাইকে দেওয়ার পর স্কারের কথা মতো একজন কয়েদি গিয়ে খালি রোলগুলো মিকাকে দিয়ে আসে। সেটা দেখে মিকা রেগে আগুন হয়ে যায়, কিন্তু রিয়্যাক্ট করার মতো পরিস্থিতি তার ছিল না। এদিকে আমরা দেখি দুই পরম শত্রু স্কার এবং ল্যাম এখন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে, আর স্কার ল্যামকে তার বড় ভাইয়ের মতোই ভালোবাসে। এই সবকিছুই সম্ভব হয়েছিল মার্কের কারণে। তার বুদ্ধিমত্তা এবং ভালো আচরণের কারণে সে কয়েদি থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সবার মন জয় করে নিয়েছিল, আর সেই সাথে দুই পরম শত্রুকেও বন্ধু বানিয়ে দিয়েছিল। যাই হোক, পরদিন ট্যাংয়ের রুমের টয়লেট পরিষ্কার করার অজুহাতে মিকা ট্যাংয়ের সাথে দেখা করতে যায়। সেখানে তাদের দুজনকে একসাথে দেখে গার্ড প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গেলে সেই সুযোগে মিকা ট্যাংকে জানায় যে সে আবারও জেল থেকে পালাতে চায়। আর ট্যাং যেহেতু জেলের সবকিছুই জানে, তাই এই কাজে ট্যাংই তাকে সাহায্য করতে পারবে। ট্যাং তখন তার কথায় রাজি হয়ে যায়, তবে তাকে শর্ত দেয় যে তাকে আগে জেন্টস ব্লকে শিফট করার ব্যবস্থা করতে হবে। কিন্তু সেটা ঠিক কিভাবে? মিকা তো এখন চাইলেও কাউকে ঘুষ দিয়ে কাজ করাতে পারবে না। তখন ট্যাং তাকে আইডিয়া দেয় যে টাকার বদলে এবার মাসল পাওয়ার কাজে লাগাতে হবে। তো সেই প্ল্যান অনুযায়ী পরদিন মিকা গিয়ে ফাইটে অংশ নিতে চায়। তাকে দেখে সবাই ভীষণ অবাক হয়, কারণ এর আগে সে কখনোই ফাইট করতে আসেনি। তবে সেদিকে মাথা না ঘামিয়ে তারা ফাইটে মন দেয়। প্রথমে একজন মোটাসোটা এবং শক্তিশালী লোক আসে, কিন্তু মিকার এক ঘুষিতেই বেচারা অজ্ঞান হয়ে যায়। তারপর আরও একজন আসে, কিন্তু সেও পেরে ওঠে না। এরপর মিকা সরাসরি স্কারের সাথে ফাইট করতে চায়। তখন অবস্থা বেগতিক দেখে গার্ড এসে তাদের ফাইট বন্ধ করে দেয় আর তাদেরকে নিজেদের কাজে চলে যেতে বলে। তো পরদিন স্কার এবং ল্যাম বসে মিকার ব্যাপারে কথা বলছিল। ল্যামের সন্দেহ হচ্ছিল যে মিকা নিশ্চয়ই কিছু প্ল্যান করছে, কিন্তু স্কারের তেমনটা মনে হচ্ছিল না, কারণ মিকার কাছে এখন না আছে টাকা, না আছে পাওয়ার। সে হয়তো স্কারকে হারিয়ে দেখাতে চাচ্ছে। তাই স্কার ভয় পাচ্ছিল যে কোনোভাবে সে যদি মিকার কাছে হেরে যায় তাহলে তো তার মান সম্মান নষ্ট হয়ে যাবে। এরপর সিন শিফট হলে আমরা দেখি একটা স্কুল থেকে বেশ কিছু বাচ্চাদেরকে জেলে ভিজিট করতে নিয়ে আসা হয়েছে। এটা শুনে অবাক হওয়ার কিছু নেই, কারণ চায়না কিংবা জাপানের মতো দেশগুলোতে স্টুডেন্টদেরকে বিভিন্ন জায়গায় ভিজিট করতে নিয়ে যাওয়া হয়, যাতে তারা বাস্তব পৃথিবীর ব্যাপারে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারে। তো সেখানে বাচ্চাদেরকে গাইড করার দায়িত্ব পড়ে ল্যামের উপর। সে খুব সুন্দরভাবে তার দায়িত্ব পালন করে। ল্যামের গাইডেন্স সবার কাছে অনেক ভালো লাগে।
তাই মার্টিন খুশি হয়ে তাকে পার্সোনালি ডেকে নিয়ে চা খাওয়ায়। তারা দুজন বসে কথা বলছিল, এরই মাঝে হঠাৎ একজন গার্ড এসে মার্টিনকে একটা চিঠি দেয়। চিঠিটা দেখা মাত্রই মার্টিনের চোখে মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। কি এমন ছিল সেই চিঠিতে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর আমরা দেখতে পাই ট্যাঙ্ককে জেন্টস ব্লকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাকে দেখে সবাই খুব রেগে যায়। তখন একজন গার্ড তাদেরকে সতর্ক করে দেয় যে তারা নিজেদের মধ্যে যেন কোনো রকম ঝামেলা না করে। তাই সবাই এবার শান্ত হয়ে যায়। তবে স্কার বিষয়টা মেনে নিতে পারছিল না, তাই সে মার্টিনের কাছে গিয়ে কমপ্লেইন করে, কারণ ট্যাঙ্ক যেখানে থাকবে সেখানে কোনো না কোনো ঝামেলা অবশ্যই হবে। তখন মার্টিন তাকে জানায় যে এক্ষেত্রে তার কিছুই করার নেই, কারণ ট্যাঙ্ক সুযোগ বুঝে কোর্টে কমপ্লেইন করেছিল যে তাকে জেলের ভেতর অনৈতিকভাবে অত্যাচার করা হচ্ছে। আসলে সেদিন মার্টিনের কাছে যে চিঠিটা এসেছিল সেটা আসলে কোর্টের নোটিশ ছিল, তাই মার্টিন বাধ্য হয়ে ট্যাঙ্ককে শিফট করে দেয়। এরপর সে স্কারদের অনুরোধ করে যে তারা যেন কোনোভাবেই ট্যাঙ্কের কাছে ভিড়তে না যায়, তাহলে সবাই বিপদে পড়বে। মার্টিন খুবই ভালো মানুষ ছিল, তাই স্কাররা তার কথা মেনে নেয়। কিন্তু বাকি কয়েদিদেরকে এই বিষয়টা বোঝানো কষ্ট হয়ে যাচ্ছিল। একজন তো ট্যাঙ্কে ওয়াশরুমে একা পেয়ে মারতে শুরু করে। সৌভাগ্যবশত ল্যাম সঠিক সময় সেখানে পৌঁছে ট্যাঙ্ককে বাঁচিয়ে নেয়। তখন ট্যাঙ্ক তাকে বলে যে তার সাথে সবাই যতটা খারাপ আচরণ করছে সে অতটাও খারাপ মানুষ নয়। ল্যাম তখন তাকে স্মরণ করিয়ে দেয় যে তার ভালো কাজের তুলনায় খারাপ কাজের সংখ্যাই বেশি ছিল, আর এই কারণেই সবাই তার উপর এত ক্ষেপে গিয়েছে। কথাটা শুনে ট্যাংয়ের একটু খারাপ লাগে। সে ল্যামকে খোঁটা দিয়ে বলে যে সেও কিন্তু একটা সময় মানুষকে ধরে ধরে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিত, আর এই কারণেই তাকে আজও সবাই বিগ রোলার নামে ডাকে। তবে সত্যি বলতে জেলে তো অপরাধীরাই যায়, তাই না? তাদের মধ্যে হিংস্রতা থাকবে, এটাই স্বাভাবিক। তবে মূল বিষয় হচ্ছে সেই লোকটা নিজেকে কতটা শুধরে নিতে পারে। আর ল্যাম যেহেতু নিজেকে পুরোপুরি শুধরে নিয়েছে, তাই ট্যাংয়ের কথাগুলোর কোনো ভিত্তিই নেই। এরপর একদিন মার্টিন এসে কয়েদিদেরকে জানায় যে সে সবার পড়াশোনার ব্যবস্থা করতে চাচ্ছে, যাতে তাদের সময়টা ভালো কাজে কাটে আর তারা জেল থেকে ছাড়া পেয়ে ভালো একটা চাকরি করে সম্মানের সাথে জীবন কাটাতে পারে। সে এটাও জানায় যে সবাই যদি জেলের ভেতর ভালো ব্যবহার দেখায় তাহলে তাদের সাজা কমানোর জন্য হায়ার অথরিটির কাছে অনুরোধ করবে সে। সেটা শুনে জেলের সবাই ভীষণ খুশি হয়। সবাই মার্টিনের জয়গান করতে শুরু করে। তবে এই বিষয়টা ট্যাঙ্ক মেনে নিতে পারে না, কারণ তার সময় তো কয়েদিরা পারলে তাকে গালাগাল করত, আর প্রশংসা তো একদম দূরের কথা। তো সেখানে মার্টিন ট্যাঙ্ককে জানায় যে তাকে খুব দ্রুতই অন্য জেলে শিফট করে দেওয়া হবে। ট্যাঙ্ক তখন চুপচাপ তার কথাগুলো শুনতে থাকে, কারণ সে তো অন্য প্ল্যানিং করছিল। কিছুক্ষণ পর মিকা আড়ালে গিয়ে ট্যাংয়ের সাথে পালানোর প্ল্যানিং করতে শুরু করে। তবে বর্তমানে ট্যাংয়ের উপরে সবাই ফোকাস করছে। এই অবস্থায় তাদের পালানোটা কষ্টকর হয়ে যাবে। তাই সে মিকাকে জানায় যে জেল থেকে পালানোর একটা মাত্র উপায় আছে, সেটা হচ্ছে খাবারের ডেলিভারি ভ্যান, কারণ একমাত্র সেগুলোই বাইরে থেকে আনা হয়। তাই তারা কোনোভাবে যদি ওই ভ্যানে পৌঁছে যায় তাহলে জেল থেকে পালানো সহজ হয়ে যাবে। এরপর ট্যাং মিকাকে বুঝিয়ে দেয় যে পালানোর ব্যবস্থা সে করবে, আর মিকা সেই লোকগুলোকে পথ থেকে সরিয়ে ফেলবে যারা এই কাজে বাধা দিতে পারে। তখন মিকা তাকে জানায় যে স্কার এখনও ফাইট করতে রাজি হয়নি, আর সে রাজি না হলে কিছু করাও যাচ্ছে না। তাই তারা এবার নতুন একটা ফোন দিয়ে আটে। এরপর সিন শিফট হলে আমরা দেখি একজন কয়েদি ট্যাঙ্ককে খুব মারধর করছে। সেটা দেখে স্কার দৌড়ে গিয়ে তাকে আটকায়। এরই মাঝে মিকা গিয়ে স্কারের সাথে ঝগড়া শুরু করে, আর একটা পর্যায়ে স্কার রাগের মাথায় তার সাথে ফাইট করতে রাজি হয়ে যায় এবং শর্ত দিয়ে বসে যে ফাইটে যে হেরে যাবে তার একটা হাত কেটে ফেলা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে স্কার কি আদৌ মিকার শক্তি আর কৌশলের সামনে টিকতে পারবে? তো পরদিন চ্যাং আর মার্ক স্কারদের সাথে দেখা করতে আসে। সেখানে তারা মিকা এবং স্কারের ফাইটের বিষয়টা শুনে ভীষণ টেনশনে পড়ে যায়। তারা সবাই মিলে স্কারকে বোঝায় যে তার এই কাজটা করা মোটেও ঠিক হয়নি। স্কারও সেটা বুঝতে পারে, কিন্তু এখন যেহেতু সে চ্যালেঞ্জ দিয়েই ফেলেছে তাই আর পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। প্রয়োজনে সে কাটা হাত নিয়েই বাকি জীবনটা পার করবে। তখন মার্ক তাকে বোঝায় যে হাত কাটার থেকেও বড় টেনশন হচ্ছে মিকা হঠাৎ সবার ফোকাসে আসতে চাচ্ছে কেন। এদিকে ট্যাঙ্কেও শিফট করে দেওয়া হয়েছে। মার্কের সন্দেহ ছিল যে এর পেছনে তাদের বড় কোনো উদ্দেশ্য আছে। তখন ল্যাম তাদেরকে আশ্বস্ত করে যে জেলার মার্টিন যেহেতু তাদের পক্ষে আছে তাই বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, আর যদি কোনো সমস্যা হয়েও যায় তাহলে সেটা ল্যাম সামলে নেবে। এরপর ল্যামের তদারকিতে শুরু হয় স্কারের ট্রেনিং। মিকার সামনে দাঁড়ানোর জন্য একটু তো প্র্যাকটিস প্রয়োজন। ল্যাম থেকে প্রতিদিন ডিম, দুধ এবং আরও হেলদি খাবার খাওয়াতে শুরু করে। অন্যদিকে মিকাও ফাইটের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু সমস্যা হলো স্কারের অনেক বয়স হয়ে গিয়েছে, তাই এত কষ্ট করে সে পেরে উঠছিল না। তবুও সে তার সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এভাবেই চলতে চলতে তাদের ফাইটের দিন চলে আসে। ফাইট শুরু হওয়ার আগে স্কার আর ল্যাম ওয়াশরুমে বসেছিল। সেখানে ল্যাম স্কারকে বোঝাচ্ছিল যে কিভাবে ফাইট করলে সহজে মিকাকে হারানো যাবে।
দৃশ্যটা ঠিক যেন একজন বড় ভাই আর ছোট ভাইয়ের মতো। এরপর ল্যাম তাকে ওয়াশরুমে রেখে বেরিয়ে আসে। সেই সময় স্কার হঠাৎ বমি করতে শুরু করে। তখনই ট্যাং সেখানে অদ্ভুতভাবে চলে আসে। আসলে সে আগে থেকেই সেখানে লুকিয়েছিল। তাকে দেখে স্কারের মনে সন্দেহ জাগে, তবে তার শরীরে এতটা শক্তি ছিল না যে সে ট্যাংয়ের উপর অ্যাটাক করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্কার হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়ল কিভাবে? এটার উত্তর আমরা পাবো ফ্ল্যাশব্যাকে। আসলে ডক্টর ট্যাংকে শান্ত করার জন্য ঘুমের ওষুধ প্রেসক্রাইব করেছিল। প্রতিদিনই তাকে সেই ওষুধ খেতে দেওয়া হতো, কিন্তু ট্যাং সেগুলো না খেয়ে জমিয়ে রেখেছিল কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। তাই আজ সে সুযোগ বুঝে মিকার সাহায্য নিয়ে স্কারের চায়ের ভেতর ওই ঘুমের ওষুধগুলো মিশিয়ে দেয়। সেজন্য স্কার হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়েছে। এসব জানার পর স্কার ট্যাংকে মারার চেষ্টা করে, কিন্তু সে এতটাই দুর্বল ছিল যে কিছুই করতে পারে না। তখন ট্যাং গিয়ে তার মুখ চেপে ধরে যাতে সে চিৎকার করতে না পারে, আর তারপর একটা ব্লেড দিয়ে স্কারের হাত ধীরে ধীরে চিরতে শুরু করে। স্কারের তখন অসহ্য যন্ত্রণা হচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। একটা পর্যায়ে ট্যাং স্কারের গলাটাও কেটে দেয়, আর স্কার ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেই সময় পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠে তার। এভাবেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিছুক্ষণ পর এক কয়েদি ওয়াশরুমে গিয়ে স্কারের অবস্থা দেখে ভয় পেয়ে যায়, তবে ট্যাং ততক্ষণে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপর লোকটা গিয়ে সবাইকে খবর দিলে সবাই ওয়াশরুমে দৌড়ে যায়। সেখানে স্কারকে ওই অবস্থায় দেখে ল্যামের মাথায় যেন বাজ পড়ে। তখন তার ট্যাংয়ের উপর ভীষণ রাগ হচ্ছিল, কারণ সে বুঝে গিয়েছিল যে এই কাজ ট্যাংই করেছে। এখানে অদ্ভুত বিষয় হলো, স্কারের মৃত্যুতে মিকাও অবাক হয়ে গিয়েছিল। কিন্তু কেন? সে আর ট্যাং মিলেই তো সবকিছু প্ল্যান করেছে। তাহলে মিকার এমন রিয়াকশন কেন হবে? সেটা জানার জন্য আর একটু অপেক্ষা করতে হবে। তো এরপর মার্টিন গার্ডদেরকে সিসিটিভি ফুটেজ চেক করতে বললে একজন গার্ড জানায় যে সেখানকার ক্যামেরাটা নষ্ট করে দেওয়া হয়েছে। তখন তারা গিয়ে স্কারের ব্লকে সার্চ করে সেই ব্লেডটা খুঁজে পায় যেটা দিয়ে স্কারকে খুন করা হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, ব্লেডটা পাওয়া গিয়েছিল মিকার ব্যাগ থেকে। খুনটা করলো ট্যাং, তাহলে ব্লেড মিকার কাছে কেন? আর ট্যাং যদি কাউকে ফাঁসানোর চেষ্টাও করে, তাহলে তো তার ল্যামকে ফাঁসানো উচিত, কিন্তু মিকাকে কেন? যাই হোক, মিকা এবং ল্যামকে তৎক্ষণাৎ কাস্টডিতে নেওয়া হয়। মিকাকে নিয়ে যাওয়া হয়েছিল কারণ তার কাছে ছুরি পাওয়া গিয়েছিল, আর ল্যামকে নিয়ে যাওয়া হয়েছিল কারণ স্কারের সাথে সর্বশেষ তাকেই দেখা গিয়েছিল। তো সেখানে ল্যাম মিকাকে জানায় যে তার চিন্তা করার কোনো কারণ নেই, খুনি যেই হোক না কেন দ্রুতই ধরা পড়বে। কথাটা শুনে মিকা অবাক হয়ে জানতে চায় যে মিকা যে খুন করেনি সেটা ল্যাম কিভাবে নিশ্চিত হচ্ছে। তখন ল্যাম বলে খুনি নিশ্চয়ই এতটা বোকা হবে না যে নিজের কাছেই ব্লেডটা লুকিয়ে রাখবে। তাদের কথার মাঝেই মার্টিন এসে জানায় যে সিসিটিভি ফুটেজ থেকে জানা গিয়েছে ওয়াশরুমের ক্যামেরাটা যখন নষ্ট করা হচ্ছিল তখন ল্যাম অন্য রুমে ছিল আর মিকা ছিল কমন রুমে, অর্থাৎ তাদের কেউই এই খুনটা করেনি। এরপর মার্টিন মিকার কাছে ওই ব্লেডের ব্যাপারে জানতে চাইলে সে ট্যাংয়ের সব প্ল্যান তাকে জানিয়ে দেয়। সে বলে দেয় যে ট্যাং ফুড ডেলিভারি ভ্যানে করে পালানোর প্ল্যান করছে। সেখানে সে এটাও জানায় যে মিকা ট্যাংকে স্কারের চায়ের সাথে ঘুমের ওষুধ মেশাতে সাহায্য করেছিল ঠিকই, তবে সে ভেবেছিল সেটা ফাইটের সময় স্কারকে দুর্বল করার জন্য ছিল। কিন্তু ট্যাং যে স্কারকে মেরে ফেলবে আর তার দায়ে মিকাকে ফাঁসিয়ে দেবে এটা সে কল্পনাও করেনি। এসব শোনার পর বিষয়টা সবার কাছে পরিষ্কার হয়ে যায়। স্কার মারা যাওয়াতে ট্যাংয়ের পথের কাটা পরিষ্কার হয়ে গিয়েছে, আর সেই দায়ে মিকা এবং ল্যামও এখন কাস্টডিতে। তার মানে বাইরে এখন ট্যাংকে বাধা দেওয়ার মতো কেউই নেই। কিন্তু সমস্যা হলো, ট্যাংয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ পুলিশের কাছে ছিল না, আর মিকা যেহেতু তার সাথে ছিল তাই তার বয়ান অনুসারে কোনো অ্যাকশন নেওয়ার তো প্রশ্নই ওঠে না। তাই মার্টিন কিছুটা হতাশ হয়ে যায়। এদিকে সেই রাতে সব কয়েদিরা স্কারের মৃত্যুর জন্য শ্রদ্ধাঞ্জলি দেয়। সবশেষে ট্যাং উঠে যায় স্কারকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। তখন ল্যাম তাকে বাধা দিতে গেলে একজন গার্ড এসে তাকে থামায়, কারণ প্রমাণ ছাড়া কিছুই করা যাবে না। তখন ল্যাম সবাইকে ট্যাংয়ের উপর নজর রাখতে বলে। এরপর পরদিন সকালে দেখা যায় পেস্ট কন্ট্রোল কোম্পানির কিছু লোক এসে মার্টিনকে জানায় যে তারা পুরো জেলের পেস্ট কন্ট্রোল করে দিয়েছে। আসলে তারা আগের দিন থেকেই জেলে পেস্ট কন্ট্রোলের কাজ করছিল। এই বিষয়টা একটু মনে রাখবেন, কারণ এখানে একটা টুইস্ট আছে। তো লোকগুলো চলে যাওয়ার পর মার্টিন সব গার্ডদেরকে সতর্ক করে দেয় যে তারা যেন কিছুদিন কয়েদিদের সাথে খারাপ আচরণ না করে, কারণ স্কারের মৃত্যুতে তারা সবাই ভীষণ কষ্ট পেয়েছে। তবে একই সাথে সে গার্ডদেরকে চারিদিকে সতর্ক দৃষ্টিও রাখতে বলে। কথা বলতে বলতে মার্টিন তার সামনে থাকা চায়ের কাপে চুমুক দেয় এবং সাথে সাথেই অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে বোঝা যায় যে ওই চায়ের কাপে নিশ্চয়ই কিছু মেশানো ছিল, কিন্তু কে মিশালো সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো মার্টিন অসুস্থ হওয়াতে তাকে দ্রুত হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়, আর তার অ্যাসিস্ট্যান্ট চোই সাময়িকভাবে জেলারের দায়িত্ব গ্রহণ করে। তখন জেলের সবাই খুব সতর্ক হয়ে যায়। একদিকে পুলিশ সব কয়েদিদের উপর কড়া নজরদারি করতে শুরু করে, অন্যদিকে কয়েদিরা ট্যাংয়ের উপর নজর রাখতে থাকে। এমনকি ট্যাং ওয়াশরুমে গেলেও 2-3 জন লোক তার সাথে চলে যায়।
এরই মাঝে একদিন মার্ক ল্যামের সাথে দেখা করতে আসে। তবে ল্যামের সাথে দেখা করার আগে সে চোইয়ের সাথে দেখা করতে যায়, যাতে স্কারের খুনের আপডেট জানতে পারে। এদিকে একজন গার্ড ট্যাঙ্কে ওয়াশরুমে নিয়ে গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে মার্ক গিয়ে চোইয়ের কাছে স্কারের কেসের আপডেট জানতে চায়। মার্কের সন্দেহ ছিল যে এই কাজগুলো ট্যাং একা করছে না, নিশ্চয়ই তাকে কেউ সাহায্য করছে। কিন্তু চোই তার কথা মানতে চায় না, কারণ সেখানে থাকা গার্ডরা কখনোই নিয়ম বহির্ভূত কোনো কাজ করেনি। তখন মার্ক তাকে বোঝায় যে ট্যাং যেহেতু বহুদিন এই জেলের দায়িত্বে ছিল, তাই কেউ যদি ব্যক্তিগত সম্পর্কের কারণে তাকে সাহায্যও করে, এতে অবাক হওয়ার কিছুই নেই। সেটা শুনে চোই একটু টেনশনে পড়ে যায়, কারণ মার্কের কথায় বেশ যুক্তি ছিল। অন্যদিকে ল্যাম ওয়াশরুমে গিয়ে ট্যাংয়ের সাথে থাকা সেই গার্ডকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এমন সময় আরও একজন গার্ড সেখানে চলে আসলে ল্যাম তার ওয়াকিটকি নিয়ে চোইকে জানায় যে ট্যাঙ্কে ওয়াশরুমে বা তার আশেপাশে দেখা যাচ্ছে না। তখন চোইয়ের অর্ডারে সবাই তন্ন তন্ন করে ট্যাঙ্কে খুঁজতে শুরু করে। ল্যাম প্রথমেই কিচেনে চলে যায়, কারণ কিচেন থেকে ডেলিভারি ভ্যান পর্যন্ত পৌঁছানোর সহজ রাস্তা পাওয়া যাবে। কিন্তু সেখানে গিয়ে সে ট্যাঙ্কে খুঁজে পায় না। এরপর দৌড়ে চলে যায় ভ্যানের কাছে, কিন্তু সেখানেও ট্যাঙ্কের কোনো অস্তিত্ব নেই। তাহলে সে গেল কোথায়? ল্যাম কিছুই বুঝতে পারছিল না। সেটা জানার পর চোই তখন মিকাকে ডেকে পাঠায়। তার মনে হচ্ছিল যে মিকা হয়তো পুলিশকে ডাইভার্ট করার চেষ্টা করছে। তখন মিকা তাকে বলে যে এখানে তার কোনো হাত নেই। এই পরিস্থিতি দেখে মার্ক তখন চোইকে সাহায্য করার অনুমতি চায়, আর চোইও তাতে রাজি হয়ে যায়। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই ট্যাং এখনও জেল থেকে পালায়নি। মূলত গতকাল যে পেস্ট কন্ট্রোলাররা এসেছিল তারা ট্যাংয়েরই লোক ছিল, আর ট্যাং তাদের সাথে পালানোর প্ল্যান করেছে। তো সেই প্ল্যান অনুসারে তারা ট্যাংকে নিয়ে জেলের পেছনের গেটে চলে যায়। তাদের সবার মাথায় যেহেতু ক্যাপ পরা ছিল, তাই সিসিটিভি ক্যামেরাতেও কাউকে চেনা যায় না। তো ট্যাংরা গেট খুলতে গিয়ে দেখে সেটা লক করা। আসলে ওই জেলের সব গেটগুলোতেই অটোমেটিক লক বসানো ছিল, যেটা পাসওয়ার্ডের মাধ্যমে খুলতে হতো। তাই সেখানকার গার্ড হুয়াই আসে তাদের সাহায্য করতে। কিন্তু সে এতই বোকা ছিল যে একটাবারও মাথা উঁচু করে লোকগুলোর মুখের দিকে তাকায় না। তো সে অনেক কষ্ট করে, কিন্তু গেট খুলতে পারে না। তখন বিষয়টা চোইকে জানালে চোই বলে যে সে নিজেই গেটটা জ্যাম করে রেখেছে, যাতে কেউ জেল থেকে বেরোতে না পারে। তখন হুয়াই তাকে জানায় যে পেস্ট কন্ট্রোলারদেরকে জেলে ঢোকার সময় চেক করা হয়েছিল, তাই এখন তাদেরকে ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু চোই তাতে রাজি হয় না। তখন ট্যাং আর কোনো উপায় না দেখে হুয়াই সহ বাকিদের গান পয়েন্টে জিম্মি করে ফেলে, আর চোইকে ব্ল্যাকমেল করতে শুরু করে যে দ্রুত গেট না খুললে সে হুয়াইকে মেরে ফেলবে। সেটা শুনে চোই ভীষণ ঘাবড়ে যায়, কারণ জেলে অলরেডি একটা খুন হয়ে গিয়েছে। আবারও যদি কিছু হয় তাহলে হায়ার অথরিটি এবং মিডিয়ার লোকেরা তাদেরকে ছাড়বে না। মিকা আর মার্ক তখন সিসিটিভি ক্যামেরায় সব কিছু দেখছিল। সেখানে মিকা লক্ষ্য করে যে ট্যাং পেস্ট কন্ট্রোলারদের ইউনিফর্ম পরা, তার মানে এটা নিশ্চয়ই আগে থেকেই তার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। আর এই কাজটা ওই পেস্ট কন্ট্রোলাররা ছাড়া আর কারো করার কথা নয়। তখন চৈয়েরও হঠাৎ মনে পড়ে যায় মার্টিন যখন অসুস্থ হয়েছিল তখনও ওই লোকগুলো তার অফিসে ছিল, তার মানে তারাই মার্টিনের চায়ের ভেতর কিছু মিশিয়ে দিয়েছে। এরপর মার্ক তাদেরকে জানায় যে তার হুয়াইয়ের উপরেও সন্দেহ আছে, কারণ স্কারকে খুন করার সময় ওই এরিয়াতে হুয়াইয়ের ডিউটি ছিল, আর মিকার ব্যাগ থেকে ওই ব্লেডটাও সেই পেয়েছিল। তখন মিকাও বলে যেদিন সে ট্যাংয়ের সাথে তার রুমে দেখা করতে গিয়েছিল সেদিনও হুয়াই তাকে সাহায্য করেছিল। তার মানে হুয়াই বোকা নয়, সে আসলে ট্যাংয়ের সাথে জড়িত। তখন চই বুদ্ধি করে হুয়াইকে জানায় যে সে গেট খোলার চেষ্টা করছে, আর এতে 10 মিনিটের মতো সময় লাগবে। সেটা শুনে ট্যাং বুঝে যায় যে চই কোনো প্ল্যান করছে, কারণ গেট খুলতে সর্বোচ্চ 3 মিনিট সময় লাগার কথা। তাই সে এবার অন্য পথ অবলম্বন করে। এদিকে চই ততক্ষণে সোয়াট টিমকে অ্যালার্ট করে দেয়, তাই তারা অস্ত্রশস্ত্র নিয়ে ট্যাংকে ধরার জন্য রওনা হয়। অন্যদিকে ল্যাম তার সাথীদের নিয়ে ট্যাংকে খুঁজতে থাকে। এরই মাঝে কয়েদিদের একটা টিমের সামনে ট্যাং চলে আসে। সেখানে একজন গার্ডও ছিল। ট্যাং তাদেরকে জিম্মি করে কিচেনে নিয়ে যায়। সেটা জানতে পেরে ল্যামও কিচেনের দিকে যেতে শুরু করে। হুয়াই তখন এসব দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। আসলে বেচারা জুয়া খেলতে গিয়ে অনেক ঋণ বাঁধিয়ে ফেলেছিল। সেই ঋণ পরিশোধের জন্য তাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। ঘটনাক্রমে ট্যাং সেটা জেনে যায়, তাই সে হুয়াইকে শর্ত দেয় যে সে যদি ট্যাংকে সাহায্য করে তাহলে সে হুয়াইয়ের সমস্যার সমাধান করে দেবে। কিন্তু হুয়াই নিজেও বুঝতে পারেনি যে এই কাজে তার চাকরি আর জীবন দুটোই হুমকির মুখে পড়ে যাবে। এরই মাঝে ল্যাম খুব কৌশলে কিচেনে ঢুকে যায় সেখানকার পরিস্থিতি বোঝার জন্য। সেখানে যাওয়ার পর ট্যাং তাকেও জিম্মি করে নেয় এবং চইকে হুমকি দেয় যে 20 মিনিটের মধ্যে তার পালানোর জন্য গাড়ির ব্যবস্থা করতে হবে, না হলে প্রত্যেক মিনিটে সে একজন একজন করে খুন করবে। সেটা শুনে চই হাল ছেড়ে দেয়, কারণ এতগুলো মানুষের জীবন কোনোভাবে রিস্কে ফেলা যাবে না। তখন মার্ক তাকে জানায় যে কিচেনে ঢোকার একটা সিক্রেট রাস্তা আছে, সেই পথে তারা জিম্মি থাকা লোকগুলোকে বের করে আনতে পারবে। চই তখন তার কথায় রাজি হয়। ততক্ষণে সোয়াটও সেখানে পৌঁছে যায়। সেটা দেখে ট্যাংয়ের সাথীরা ট্যাংকে সেটা জানিয়ে দেয়,
আর ট্যাং তখন রাগের মাথায় একজন কয়েদির পায়ে গুলি করে দেয় এবং চইকে ওয়ার্নিং দেয় যে তার কথা না মানলে এভাবেই সে সবাইকে মেরে ফেলবে। তখন বাধ্য হয়ে চই সোয়াট টিমকে সরে যেতে বলে। সৌভাগ্যবশত মার্ক ততক্ষণে ওই গোপন রাস্তা দিয়ে কিচেনে পৌঁছে গিয়েছিল। এরপর সে পেছনের দরজা খুলে আড়াল থেকে ল্যামের দিকে একটা মার্বেল গড়িয়ে দেয় যাতে সেটা দেখে ল্যাম পেছনে ফেরে। প্রথমবার তার চেষ্টা বিফলে গেলেও দ্বিতীয়বার সে সফল হয়। ল্যাম তার দিকে তাকালে সে ইশারা করে সবাইকে পেরিয়ে যেতে বলে। এদিকে ট্যাং হঠাৎ একজনকে মারার জন্য গান পয়েন্ট করলে তখন হুয়াই তাকে সরিয়ে নিয়ে যায়, আর সেই সুযোগে সেখানে থাকা সবাই ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। এমন সময় ট্যাং বেরিয়ে এসে তাদের দেখে ফেললে ল্যাম তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর বাকিটা গিয়ে ট্যাংয়ের সাথীদের আটকায়। মার্কো তখন তাদেরকে সাহায্য করতে চলে যায়। এদিকে ট্যাং এবং ল্যামের মধ্যে তখন জোরদার ফাইট চলছে। সেই সুযোগে হুয়াই বাইরে গিয়ে সিসিটিভির মাধ্যমে সিগন্যাল দিলে চইয়ের অর্ডারে সোয়াট টিম ভিতরে ঢুকে ট্যাং এবং তার সাথীদের বন্দি করে ফেলে। এরপর দেখা যায় ট্যাংয়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আর তাকে সাহায্য করার জন্য মিকার সাজাও বাড়িয়ে দেওয়া হয়। সেই সাথে গার্ড হুয়াইয়েরও জেল হয়ে যায়। অন্যদিকে ভালো ব্যবহার এবং সততার জন্য ল্যামের সাজা কমিয়ে দেওয়া হয়। এতদিন পর জেলের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছিল, আর ল্যামও অধীর আগ্রহে তার ছাড়া পাওয়ার দিন গুনছিল। তখন পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ছিল তার, আর এসবের মধ্য দিয়ে এই গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে এই পার্টটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। তবে মজার বিষয় হলো এই ব্রেকার ব্রাদার্সের জেল ব্রেক করে পালানোটা আর হলো না, বরং তারা সবাই সম্মানের সাথে জেল থেকে বেরোলো। বিষয়টা আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। তবে আপনাদের কাছে সিরিজটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন। আর এমন সুন্দর সুন্দর মুভির এক্সপ্লানেশন দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন।